संभल में हिंसा में 5 लोगों की मृत्यु हुई, पुलिस की गोली से मौत हुई। और संभल में अगर शांति बहाल हो गई है तो राहुल गांधी उनके परिवारों को ढांढस बंधाने जाना चाहते हैं, शांति की अपील करना चाहते हैं। संवैधानिक पद पर बैठे हुए एक व्यक्ति हैं, नेता प्रतिपक्ष हैं, उनके जाने पर क्यों रोक लगाई जा रही? যিনি সংসদের বিরোধী গোষ্ঠীর নেতা, বিরোধী দল নেতা, সংসদের ভারতীয় সংসদের বিরোধী দল নেতা, সংসদীয় পদ এবং ক্যাবিনেট মিনিস্টারের পদ, এবং সবচেয়ে বড় কথা বিদেশে যেমন ইংল্যান্ডে শ্যাডো ক্যাবিনেট হয়, সেখানে হলে তিনি বিপক্ষ দলের প্রধানমন্ত্রী। কথার কথায় তারকে কি করা হলো? যেতেই দেওয়া হলো না। এতটা তাচ্ছিল্য, এতখানি উপেক্ষা, এটা কখন আসে? এই গ্রিক কথা হচ্ছে হিউব্রিস, প্রবল অহংকার হলে এটা হয়। এবং সেই সাম্প্রদায়িক অবস্থার অবনতি হবে, এটা কে বলে দিল? এটা কার মাথা থেকে উদ্ভূত হলো এবং কার সাহস হলো এটা বলার? কেন সাহস হলো বলছি? এই কারণে, কারণ তিনি নিশ্চয় মনে করেন, মানে বিশেষ করে শাসক দল, তাদের নেতারা নিশ্চয়ই মনে করেন এটা হলো একটা কথা, মানে এটাকে আর শাসক দলের ভাষ্যটাতেই মানুষকে বিশ্বাস করতে হবে, তার উপরই বিশ্বাস, যা বলবেন বিরোধী অন্য কোনো চোখ দিয়ে দেখা যাবে না। দেশদ্রোহীদের শাস্তি দেব, দেশদ্রোহিতা করলেই তার বিরাট শাস্তি। দেশদ্রোহিতা কি সেটা তো বলিনি। দেশদ্রোহিতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করেছো, ব্যাস হয়ে গেল। এবারে তুমি জেলে পচো। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি কি ষড়যন্ত্র করেছো, কেমন ভাবে করেছো, কোনদিন করেছো, আদৌ মাঠে নেমেছো কিনা, তোমার কাছে কিছু পাওয়া গিয়েছে কিনা, দরকার নেই। এটা কি আবার একটা বড় নাগরিক আন্দোলন জন্ম নিতে যাচ্ছে? যেরকম আমরা একটা সময় দেখেছিলাম যে ইউপিএর আমলে মনমোহন সিং এর সরকারের বিরুদ্ধে আন্না হাজারের একটা আন্দোলন জন্ম নিয়েছিল, এবং তারপরে সেটা পরবর্তীকালে যদিও বিজেপি এবং অন্য রাজনৈতিক দল তারা তার থেকে অনেক সুবিধা পায় বলে মনে করা হয়। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতের গণতন্ত্র এই মুহূর্তে কি অনেকটাই বিপন্ন? এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আজকে আমরা এই খোলা আড্ডা অনুষ্ঠানে আলোচনা করতে চলেছি। আমাদের সঙ্গে আজকে এই ব্যাপারে আলোচনা এবং বিশ্লেষণের জন্য রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে দর্শকদের পক্ষ থেকে স্বাগত এই অনুষ্ঠানে। আমরা প্রথমেই যেটা আলোচনাটাতে আসব, যে ভারতের গণতন্ত্র, মহারাষ্ট্র নির্বাচন, তারপরে এই সম্বলের ইস্যু, এই সমস্ত ঘটনা একের পর এক নানা রকম ঘটনা যখন সামনে আসছে, তখন স্বাভাবিকভাবেই গণতন্ত্রপ্রেমী মানুষের কাছে একটা প্রশ্ন আসে যে ভারতবর্ষের গণতন্ত্র কি সত্যিই বিপন্ন হয়ে পড়ছে? এই বিষয়টি যদি আপনি আমাদের কাছে একটু ব্যাখ্যা করেন। ভারতীয় গণতন্ত্র যে কাঠামোটা তৈরি করেছিল বা যে কাঠামোর উপর দিয়ে উঠে দাঁড়িয়েছিল, ভারত দেশ হিসেবে সারা বিশ্বের সামনে পরিচিত হয়েছিল, সেটা একটা, আমি তো মনে করি একটা যুগান্তকারী ব্যাপার। কেননা একটা কলোনিয়াল রুল, তার আগে 100 বছর সরাসরি, তারও আগে 100 বছর, মানে 200 বছর ব্রিটিশ কলোনি এই ভারত তার থেকে মুক্ত হয়েছে। এবং মুক্ত হয়ে সাধারণত কি হয়, বেশিরভাগ সময় কোনো গণতন্ত্র নামকাওয়াস্তে হলেও কিছুদিন পরেই সেটা একটা হয় সেনার হাতে চলে যায়, নাহলে একনায়কের হাতে চলে যায়। কিন্তু ভারত সেটা হয়নি দীর্ঘদিন। অনেকেই বলে যে ইমার্জেন্সি সময় এটা হয়েছিল, কিন্তু মনে রাখা দরকার ইমার্জেন্সিও কিন্তু সংবিধানের অন্তর্গত ব্যবস্থা নিয়ে হয়েছিল। এমন হয়নি যে সংবিধানকে বাদ দিয়ে হয়েছিল। আবার সেই সংবিধানের মারফতেই ফিরে এসেছে গণতন্ত্র। ভারতীয় গণতন্ত্রের জোর এতটাই। কিন্তু এখন যেটা শুরু হয়েছে, যেটা আমরা লক্ষ্য করছি 2014 পর থেকে, অনেকে মনে করেন 2014 পর থেকে, আমি মনে করি তারও আগে থেকে তলায় তলায় একটা খেলা চলছে। এই খেলাটা হচ্ছে যে কোন রকমে একটা ভারতবর্ষকে একটা ধর্মীয় হিন্দু রাষ্ট্র তৈরি করা যায় কিনা। এই খেলাটা অনেকদিন ধরে চলছে, এমনকি স্বাধীনতার আগে থেকে চলছিল। কিন্তু যারা আমাদের গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে অনেকে ছিলেন, যারাই ছিলেন, যে আমি জওয়াহরলাল নেহরুর কথা বলি কি প্যাটেলের কথা বলি, যাই কথা বলি, সবাই কেউ কিন্তু এটা স্বীকার করেননি, সমর্থন করেননি, মানতে পারেননি এবং মানেননি। সেই জন্য ভারতের গণতন্ত্রটা একটা মোটামুটি একটা ভালোভাবে সিদ্ধারা সোজা করে হাঁটতে পেরেছিল। কিন্তু সেটা
খুব সুচারুভাবে 2014 পর থেকে সেটাকে ভাঙা শুরু হলো। এবারে আমরা ভেবে দেখি যে কিভাবে একটা গণতন্ত্র কিভাবে দাঁড়িয়ে থাকে। তার যে গণতান্ত্রিক যে ইনস্টিটিউশন গুলো, সেই ইনস্টিটিউশন গুলো যদি স্বাধীনভাবে চলতে না পারে, সেটা যদি সরকারের রক্তচক্ষুর নির্দেশিত পথে চলতে থাকে, তাহলে গণতন্ত্র বিপন্ন হবে, এটা খুব স্বাভাবিক। এই ইনস্টিটিউশন বলতে আপনি কোনগুলোকে বোঝাচ্ছেন? ইনস্টিটিউশন বলতে প্রথম কথা হচ্ছে একটা 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 ইন্ডিপেন্ডেন্ট প্রেস, নাম্বার ওয়ান, একটা স্বাধীন একটা সংবাদ মাধ্যম। দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগ। তৃতীয়ত হচ্ছে ইলেকশন কমিশন, ভীষণ ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় কথা, আমরা এটা গতবারেও দেখেছি, যখন বিরোধী পক্ষ অত্যন্ত দুর্বল ছিল, তখন সংসদ ইটসেলফ, সেই সংসদও আমি মনে করি বিপন্ন ছিল গতবারে। এবারে খানিকটা শক্তপোক্ত হয়েছে, কারণ বিরোধীরা খানিকটা শক্ত, কথায় কথায় বের করে দেওয়া হয়েছে। গতবারে বিরোধীদের কথা শোনা হয়নি, যা ইচ্ছে সরকার বিল আইনে পাশ করেছে, এই করে চলেছে, দিনের পর দিন করেছে। এটা গণতন্ত্র বলে না। গণতন্ত্রে বিরোধীদের পরিষদ দিতেই হবে, এবং বিরোধী পরিষদ যদি না দেওয়া হয়, গণতন্ত্রের অলিখিত শর্তই হচ্ছে সেটা যে বিরোধী পরিষদ থাকবে, তবেই তো গণতন্ত্র হবে। আপনি যদি প্রথম থেকে ইনস্টিটিউশন গুলো যেগুলো বললেন, আপনি যেগুলো এতদিন দেখেছেন, এই যে প্রথমে মিডিয়া বললেন, তাহলে নির্বাচন, আপনি যদি একটা একটা করে কিভাবে এগুলো বিপন্ন হয়েছে বা এখন কি পরিস্থিতিতে দেখছেন আপনি? এটা আমি বলছি, এটা আজকে প্রথম। এবং আরেকটা জায়গা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে এই সঙ্গে হচ্ছে যেগুলো সরকারি দুর্নীতি বিরুদ্ধে কাজ করবে এমন সব ইনস্টিটিউশন গুলো আছে, তার মধ্যে আছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আছে, সিবিআই আছে, বিভিন্ন রকম আছে। ঠিক এটা আমেরিকাতেও তৈরি হয়েছে। এফবিআই যেরকম সরকারের কথা না শুনে চলার কথা, তাদের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ওদের এখানে। আমাদের এখানে সিবিআই তাই করার কথা ছিল। সিবিআই কে এর আগে বলা হতো যে কংগ্রেসের তোতা পাখি, ঠিক আছে, ধরে নিলাম, ছিল। কিন্তু সবচেয়ে বড় কথা, এত সত্ত্বেও এমন এমন আমরা জানি সিবিআই এনকোয়ারিতে এমন এমন লোকের শাস্তি হয়েছে বা তদন্ত হয়েছে, যা কিন্তু সরকারকে যথেষ্ট বিপাকে ফেলেছিল সেই সময়। কিন্তু এখন সেটা কেউ ভাবতেই পারে না, কারণ এই সমস্ত জিনিসটা এখন হোম মিনিস্ট্রি থেকে সরাসরি পরিচালিত হচ্ছে বলে লোকের ধারণা। এবং লোকের কেন ধারণা আমরা জানি। আমি একটা একটা করে আসি। আজকে প্রথম আসি, এই দেখো, এই যে সম্ভলের কথাটা আছে, রাহুল গান্ধীকে, যিনি সংসদের বিরোধী গোষ্ঠীর নেতা, বিরোধী দল নেতা, সংসদের, ভারতীয় সংসদের বিরোধী দল নেতা, সংসদীয় পদ এবং ক্যাবিনেট মিনিস্টারের পদ, এবং সবচেয়ে বড় কথা, বিদেশে যেমন ইংল্যান্ডে শ্যাডো ক্যাবিনেট হয়, সেখানে হলে তিনি বিপক্ষ দলের প্রধানমন্ত্রী, কথার কথায়। তারকে কি করা হলো? যেতেই দেওয়া হলো না। এতটা তাচ্ছিল্য, এতখানি উপেক্ষা, এটা কখন আসে? এই সেই গ্রিক কথা হচ্ছে হিউব্রিস, প্রবল অহংকার হলে এটা হয়। What basis if they deny the LOP permission to go? It's the issue of law and order. But am I going to disturb law and order? But I'm going to go with the police quietly and come back. I'm going alone. প্রবল অহংকার কার হয়? একনায়ক তন্ত্র হলেই প্রবল অহংকার হয়। আমি কাউকে রেয়াত করি না, কাউকে গুরুত্ব দিই না, আমার দরকার নেই। তাহলে কি হলো? আমি আমার আন্ডারে যে সমস্ত পুলিশ ফোর্স আছে বা এই ধরনের যে তদন্তকারী যা যা সংস্থা, সেগুলোকে আমি কবজা করে ফেললাম। কিরকম কবজা করে ফেললাম? আমি যা বলবো তুমি তাই করবে। এটা কিন্তু গণতন্ত্রের বিপক্ষে যায়। বিশেষ করে কেন বিপক্ষে যায়? ধরে নিলাম যে সম্ভলে যা ঘটনা ঘটেছে, আমি কারোর বিরুদ্ধে পক্ষে কিচ্ছু বলছি না, আমি ধরে নিলাম সেখানে এমন একটা সাম্প্রদায়িক পরিস্থিতির উদ্ভব হয়েছে যা সারা দেশের পক্ষে চিন্তার। সেখানে বিরোধী দলনেতা গেলে সেই সাম্প্রদায়িক অবস্থার অবনতি হবে, এটা কে বলে দিল? এটা কার মাথা থেকে উদ্ভূত হলো এবং কার সাহস হলো এটা বলার? কেন সাহস হলো বলছি? এই কারণে, কারণ তিনি নিশ্চয় মনে করেন, মানে বিশেষ করে শাসক দল, তাদের নেতারা নিশ্চয় মনে করেন তারা এদের চেয়েও পড়ে,
তো ওপরে তো গণতন্ত্র হওয়ার কথাই নয়। তাহলে কি হলো, এখানে গণতান্ত্রিক যে রীতিটা সেটা লঙ্ঘিত হলো। সম্মান করে নিয়ে যাওয়া উচিত ছিল বিরোধী দলনেতাকে, তাকে দেখানো উচিত ছিল এটা ভারতীয় গণতন্ত্র, দেশের পক্ষে আপনি বলুন কি করা উচিত, আপনার পরামর্শ দিন। ইউনাইটেড নেশনসে মনে আছে তো অটল বিহারীকে পাঠানোর কথা, আমরা সবাই জানি, সবাই জানি ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন, কি জানি আমরা। আর সেখানে কি করা হচ্ছে, এখানে না দেশের মধ্যে বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হচ্ছে। কিসের ভয়, কিসের ভয়, কি লুকোতে চাইছো তুমি? তুমি তো লুকোতে চাইছো নিশ্চয় কিছু। তুমি তো সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা রুখতে পারোনি। নাম্বার ওয়ান, দ্যাট ইজ ইউর ফেলিয়ার, অ্যাবজেক্ট ফেলিয়ার। একটা নম্বর, ব্যর্থতা লুকোতে পারবার কেন চেষ্টা? প্রথমত ব্যর্থ হয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ভারতবর্ষে দাঙ্গা লেগেছে এবং সেখানে সাংঘাতিক অবস্থা হয়েছে, পরিস্থিতি উদ্ভূত হয়েছে যে অগ্নিগর্ভ পরিস্থিতি, এবং সেখানে সেই ব্যর্থতার দায় তুমি নিজে তো নিলেই না, উপরন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে সেটাকে প্রশমিত করা যায় সে চেষ্টাটাও তুমি করতে দিচ্ছ না। এটা হচ্ছে একটা, বোঝাই যায় যে কেন গণতন্ত্র আমাদের দেশে লঙ্ঘিত হচ্ছে। এটা হলো একটা কথা। মানে এটাকে আর শাসক দলের ভাষ্যটাতেই মানুষকে বিশ্বাস করতে হবে, তার উপরে যা বলবেন বিরোধী অন্য কোনো চোখ দিয়ে দেখা যাবে না, না দেখা চলবে না, কিছুতেই চলবে না। এখানে মিডিয়ার প্রশ্নটাও আপনি যদি, মিডিয়া তো আমাদের তো মিডিয়াও একটা খুব বড় গুরুত্বপূর্ণ রোল পালন করতে পারে। হ্যাঁ, এইবারে আসি এই যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া প্রসঙ্গে। দেখো, লক্ষ্য করো, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া মানে ভারতবর্ষের যে মিডিয়া আমরা যে দেখেছি, বরাবর দেখেছি, লক্ষ্য করে থাকবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পারিবারিক মিডিয়ার ব্যবসায়ী যদি বলি বা মিডিয়ার কারবার বলি, যাই বলি, মিডিয়া ছিল পারিবারিক। হয় কোনো পরিবারের জৈনদের বা বিড়লাদের বা এখানে সরকারদের, বা এখন তো বন্যু সেনগুপ্ততে তারাও তাই, সেনগুপ্ত পরিবারদের ছিল। পরে জিনিসটা কখন পাল্টে গেল, যখন এই যে খোলা বাজার এলো। খোলা বাজার তো ঠিক আছে, নিশ্চয় দরকার, খোলা বাজারের আমি খুব একটা নিন্দে করছি না, ঠিক আছে খোলা বাজার দরকার। কোথায় দরকার? সেটা তো দরকার হচ্ছে শুধুমাত্র বেচা কেনার ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে। কিন্তু যেখানে যেখানে আদর্শের প্রশ্নে তো বাজারে বিক্রি হবে না। আদর্শ যদি আমি বাজারে কেজি দরে বিক্রি করতে থাকি, ঠিক সেটাই করতে শুরু করলো ভারতীয় জনতা পার্টি। প্রথমে কি করলো? প্রথমে ভারতীয় যে মূল যে গণমাধ্যম তাকে কবজা করার জন্য প্রথমত তাদের টাকা দিয়ে কেনার ব্যবস্থা হলো। কিরকম কেনা? প্রচুর বিজ্ঞাপন দেবো, আমি বিজ্ঞাপন দেবো, আমার কথা বলো, আমি বিজ্ঞাপন দেবো। এ তো পরিষ্কার হিসেব, বলতেও হবে না। হ্যাঁ, ওই যে বলে না, ইশারা এই কাফি হ্যাঁ, এই ইশারাই তো কাফি। আমি দিচ্ছি টাকা তোমাকে, কেন দিচ্ছি? আমার টাকা দিচ্ছি, তোমার তো টাকা নয়, সরকারের টাকা, তুমি সেটা দিতে বাধ্য। যদি দিতে হয়, সবাইকে দিতে বাধ্য, তার একটা নীতি হবে, তার নিয়ম থাকবে। না, নিয়ম নীতির বালাই নেই। যে আমার বিরুদ্ধে কথা বলবে, বিরুদ্ধাচরণ করবে, তাকে আমি দেবো না। আর যে আমার সপক্ষে কথা বলবে তাকে আমি দেব। লক্ষ্য করে দেখো, এটা ভারতবর্ষে আস্তে আস্তে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাচ্ছিল, এইটা একটা ছড়িয়ে যাচ্ছে, এবং এটা বিজেপি খুব সুচারুভাবে করেছে, আমরা জানি সেটা। এই করে বেশিরভাগ মিডিয়ায় মোটামুটি হস্তগত হলো, কিন্তু হলো না এমন আছে। তাদের কি করা হবে? তাদের তখন এই যে কর্পোরেট বডি করে কিনে নেওয়া হলো, টাকা দিয়ে পরিষ্কার। প্রণয় রায়ের বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীকালে অনেক বছর পরে বেকসুর খালাস পেলেন তিনি, 9 বছর পর, প্রায় 9 বছর পরে। পরে কি দেখা গেল? ওরা বললো কিচ্ছু নেই, কোনো কাগজপত্র নেই, অথচ এর মধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেল, যা ক্ষতি হয়। ইউএপিএতে আমি পরে আসছি, সেটা বিচার বিভাগে ঠিক এই এক্স্যাক্টলি একই জিনিস। তবে এনডিটিভি চলে গেল কার হাতে? না, আদানির হাতে, গৌতম আদানির হাতে। এটা গৌতম আদানি কার লোক সবাই জানে, এটা নতুন কি বলবো। তিনি তো নিশ্চয় আর যাই করুন, তিনি প্রধানমন্ত্রীর এগেইনস্টে বা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভারতের কোনো কথা বলবেন না, বলবার সাহস হতাম, তিনি বলতে পারবেন। কাজেই কি হলো? অন্যটা কি হলো? আম্বানিদের হাতে চলে গেল। আম্বানিরা প্রচুর ব্যবসায় টাকা ঢাললো। কি টাকা ঢাললো? কেন ঢাললো? প্রথম কথা, এই টাকাটা ঢেলে ওরা ব্যবসা করছে না, এটা ফ্যাক্ট। ওরা জানে এই টাকাটা আমার দিচ্ছি, আমি যদি সরকারি প্রচারে এই টাকাটা দিয়ে আমার যদি দ্বিগুণ টাকা লাভ হয়, তাহলে কি ক্ষতি আছে?
এটাকে আমি দেবো, দিয়ে যাব। আমি সরকারের গুণগান করে যাব, সরকারকে বিপাকে ফেলবো না, ফাঁদে ফেলবো না, অস্বস্তিতে ফেলবো না, প্রশ্ন করব না। প্রশ্ন করলেই বিপদ, প্রশ্ন করব না। অতএব যারা প্রশ্ন করবে তারা ব্রাত্য, তারা বৃত্তের বাইরে। এটা হচ্ছে সাংঘাতিক গণতন্ত্রের পক্ষে। এইভাবে কি হলো, আমরা ক্রমাগত আস্তে আস্তে আমরা গদি মিডিয়া বললাম, সব ঠিক আছে, কিন্তু আমরা গদি মিডিয়াকে অ্যাকসেপ্ট করলাম বাধ্য হয়ে, কারণ আর তো কেউ নেই। কোথায় যাব, কোথায় তাকাবো? যেদিকেই তাকাই সেদিকেই তো বিগ ব্রাদার। বিগ ব্রাদার আমাকে লক্ষ্য করছেন, সব জিনিসে লক্ষ্য করছেন। এবং আরেকটা জিনিস করলো যেটা খুবই সুকৌশলে, সেটা হচ্ছে ডিজিটাইজেশন। দেখো, ডিজিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিজিটাইজেশন ছাড়া হবে না। সারা পৃথিবী চলছে, আমি জানি, নিশ্চয় চলছে। কিন্তু সেই ডিজিটাইজেশন যদি আমি সরকারের নির্দেশিত পথে চলে, সরকার কিন্তু তখন কি হয়, টেকনোলজি কিন্তু কোনো সিক্রেসি পছন্দ করে না। টেকনোলজি সবকিছু উদ্ঘাটন করে দিতে পারে। যদি সরকারের নির্দেশ থাকে, সরকার সব জানতে পারবে। এই আমরা বলছি আমরা কে, আমাদের পরিবেশ কি, আমি কোথায় থাকি, আমার পড়াশোনা কি, আমার ছেলেপুলে কটা, আমার কত রোজগার করেছি, আমি কি করেছি, সরকার এক নিমেষে একটা বোতাম টিপলে সব জানতে পারবে, সব জানতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সরকার সেটা নৈতিকভাবে করবে কি করবে না? গণতন্ত্রের প্রশ্নে করার কথা নয়, কিন্তু সরকার করে চলেছে। পেগাসাস ইস্যু আমরা দেখেছি। কাজেই এই যে আমি সামগ্রিক ব্যক্তি পরিসরে ঢুকে পড়লো সরকার, হ্যাঁ ব্যক্তি পরিসর, তাদের গণতন্ত্র তাহলে কি হলো? থাকতো না। কারণ সরকার, আমি তো সবসময় ভয়ে থাকবো, আমার কথা সরকার জানতে পারছে, যে কোনো সরকার, রাষ্ট্রও জানতে পারবে, রাজ্যও জানতে পারবে। এইটা একটা মারাত্মক। জানতে পারবে শুধু না, জানতে পেরে আমাকে শায়েস্তা করার জন্য যা যা লাঠি দরকার সেটা সরকারের কাছে আছে, সরকার সেটা উঁচিয়ে আছে। এইটা হলো আরেকটা জিনিস। এবারে কি হলো, এই যে শাস্তিটার কথা আমি বললাম, এই শাস্তিটায় আমি আইন প্রণয়ন করলাম। আইনে কি লেখা থাকে দেখো, বিচারটাকে কিভাবে, বিচার ব্যবস্থাটা কিভাবে কুক্ষিগত করা হচ্ছে এখনো পর্যন্ত, গণতন্ত্রের আরেকটা যে স্তম্ভ কিভাবে চলে যাচ্ছে আমাদের হাত থেকে। বিচারটা করা হয় আইন মারফত। নিশ্চয় আইনের কথা সংজ্ঞায় লেখা থাকে যে একজন চোর চুরি করলে শাস্তি পাবে। সমস্যা হলো ব্যাখ্যায়, চোরটা কে, চোর কাকে বলবো আর চুরি কাকে বলবো, এইটা নিয়ে কিন্তু মূল কথা। চোর চুরি করলে শাস্তি পাবে, এ তো লেখা থাকবে, কতদিনের শাস্তি পাবে তাও লেখা থাকবে, কিন্তু সে চোর কিনা, চুরি করেছে কিনা, কি জিনিস চুরি করেছে, তাকে চুরি বলা যাবে কিনা, এটা চৌর্য বৃত্তি কিনা, এইগুলো হচ্ছে ব্যাখ্যার প্রশ্ন। অতএব আমি বলে দিলাম দেশদ্রোহিতা, বলে দিলাম বিরাট কথা, দেশদ্রোহীদের শাস্তি দেব। দেশদ্রোহিতা করলেই তার বিরাট শাস্তি। দেশদ্রোহিতা কি সেটা তো বলিনি। দেশদ্রোহিতা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করেছো, ব্যাস হয়ে গেল, এবারে তুমি জেলে পচো। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি কি ষড়যন্ত্র করেছো, কেমন ভাবে করেছো, কোনদিন করেছো, আদৌ মাঠে নেমেছো কিনা, তোমার কাছে কিছু পাওয়া গিয়েছে কিনা, দরকার নেই, আগে তোমাকে জেলে ভরে দাও। এই তো হয়েছে, তো আমরা দেখলাম ক্ষেত্রে হয়েছে, যিনি প্রায় মারা গেছেন, স্ট্যান স্বামীর ক্ষেত্রে হয়েছে, আরো হয়েছে, আরো হয়েছে। কেউ কেউ ছাড়া পেয়েছেন 8 বছর, 9 বছর, 10 বছর পর। এখনো ওমর খালিদ রয়েছে জেলে, এখনো আছেন ওমর খালিদ। এইটা হলো আরেকটা সমস্যা, এইটা ভীষণ রকমের। তৃতীয়ত হলো, এটা লক্ষ্য রাখবে, বহু ক্ষেত্রে এই যে ভারতীয় জনতা পার্টি, তাদের যে সঙ্গে যে আমি যে মূল সঙ্গী তাদের, মানে পরোক্ষে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা একটা প্রবল কট্টর হিন্দুত্ববাদী একটা সংগঠন, তারা যে সংগঠন করছে সবটাই যে খারাপ বলছি তা আমি বলতে চাইছি না, কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দু রাষ্ট্র বানানো। তার জন্য কি কি করণীয়, তার জন্য যা যা করণীয় তা কিন্তু তারা করছে, খুব সুচারু, আবার বলছি কৌশলে করছে। কিন্তু কৌশলে করলেও তারা কি কংগ্রেসের পিরিয়ডে, ইউপিএ আমলে, বা ইউপিএ কেন, জনতার আমল, জনতার যে সরকার ছিল আমলে ছিল না, ছিল তো, কিন্তু তারা সরকারে মাথা গলাতে পারে। সরকারের ক্ষমতা অনেক বেশি, আমাদের তো প্রায় অপরিসীম এখন ক্ষমতা। কাজে সরকার যখন সেটাকে যে কার্যত একযোগে কাজ করতে শুরু করে, তখন তো সবচেয়ে সমস্যা হয়ে যায়।
আরএসএস কি ঢোকালো যে যে কি পজিশনস আছে যেখানে যেখানে আমি যেখানে বলছিলাম যে মূল জায়গাগুলো আছে, ইলেকশন কমিশন বলো, বিচার বিভাগ। আমরা এবার বিচার বিভাগে যদি আপনি আরেকটু বিস্তারিত আসেন, বিশেষ করে সম্বল রায় বা এই সমস্ত রায়, চন্দ্রচূড়ের সেই উপাসনালয় 1991 এর রায়কে এক্স্যাক্টলি এটা বলছি। মনে করো এইবারে আমি বিচার বিভাগও তো কোনো একটা অ্যাবস্ট্রাকশন নয়, কোন মানুষ তো থাকেন, বিচার করেন কোন মানুষের বোধ বুদ্ধি দিয়ে। তো এইটা মানে বলা হয় তারা তো তাদের নিজস্ব ব্যাগেজ নিয়েই আসেন। ব্যাগেজ মানে আমি যে বোঝাটা সংসারে সমাজে আমি নিয়েছি সেটা নিয়েই তারা আসেন, মানে সেই মাথাটা নিয়েই তারা আসেন, যার জন্য তাদের কাছে মনে হয় বর্ণ হিন্দু মানে ধর্ষক হতে পারে না। এরকম একাধিক ঘটনা ঘটেছে। শুধুমাত্র বর্ণ হিন্দু বলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে, একদম পরিষ্কার সাজা মাফ করে দেওয়া হয়েছে। এই ধরনের, এইভাবে আমি যদি সেই ধরনের মানুষদের বিচার বিভাগে নিযুক্ত করতে শুরু করি, তাহলে কি হবে? তাদের মাথায় সমস্ত সময় একটা ব্যাক অফ দেয়ার হেড এটাই কাজ করবে, আমার মূল কাজটা হচ্ছে যে কাজটা সরকার চাইছে, যে ধর্মের কথাটা, যে ধর্মীয় তাসটা সরকার খেলতে চাইছে, আমি তাহাকে একটু সাহায্য করি। এটা 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 খুব একটা যে তারা বলবে তা তো নয়, কিন্তু বিভিন্ন যে রায় আমরা দেখেছি তাতে কোথাও না কোথাও এই ধারণাটা পুষ্ট হচ্ছে। আবার বলছি, কেউ হয়তো ইচ্ছে করে করছেন কিনা আমি জানি না। বহু সময়ই এমন হয়, আমি এমন ধারণা নিয়ে বড় হয়েছি, আমি জানি ওই ধারণাটাই শেষ কথা, ওইটাই শেষ, এরপরে আর নেই। কেন নেই? কারণ আর তো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা চলবে না, এর বেশি নয়, এই শেষ। কাজেই কি হলো, চন্দ্রচূড় যেখানে আমাদের ভারতে আইন করা হয়ে গিয়েছিল যে আর এই বাবরি মসজিদের পরে আর কোন ধর্মীয় উপাসনা স্থলকে এই আর্কিওলজিক্যাল সার্ভে দিয়ে খুনে খাড়ে দেখা হবে না, কোথাও মন্দির আছে কি মসজিদ আছে দেখা হবে, পরিবর্তন করা যাবে না, তার চরিত্র পরিবর্তন করা যাবে না, সেই চরিত্র। চন্দ্রচূড় সেটা তো মানলেন না। তিনি জ্ঞান বাপিতে কি করলেন, এলাহাবাদ হাইকোর্ট তিনি রায় বললেন যে সমীক্ষা করতে কোনো অসুবিধে নেই, চরিত্র পরিচয় পরিবর্তন করা যাবে, কিন্তু সমীক্ষা করে দেখতে না, চরিত্র পরিবর্তন করা যাবে কি না যাবে ওটা তো দরকার নেই, বলারই দরকার নেই। আগে তো আমি দেখি কি আছে মানেটা কি, হোয়াট ডাজ ইট মিন, আমি তো দেখছি কি আছে। এরপরে কি শুরু হয়ে গেল, ক্রমাগত পরের পর খুব আশ্চর্যজনক ভাবে, এমনকি মোহন ভাগবত পর্যন্ত বলেছেন কয়েকদিন আগে যে সমস্ত জায়গায় কি মসজিদ খুলে দেখতে হবে যে কি আছে তলায়, মন্দির আছে কিনা আছে, একটা বলেছেন এক কথা, যদিও এর সঙ্গে মূল যে কথাটা বলেছেন তার সঙ্গে এটার মিল নেই, সেটা অন্য কথা। সেটা বলতে চাইছেন যে সবাইকেই ওই সেই একই কথা আর কি, সবাইকেই হিন্দু হয়ে যেতে হবে, সবাই মনে প্রাণে হিন্দু হয়ে যাবে, সেটা ঠিক আছে। কিন্তু এই কথাটা তিনি বলেছেন, কেন বলেছেন তার কারণ আছে, সেটা এখানে ব্যাখ্যা করা যাবে না, সেটা রাজনৈতিক তাৎপর্য আছে। কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটা হতে চলেছে এবং এটা হয়ে চলেছে। এই যে বিচার ব্যবস্থায় যেটা আমরা দেখা কথা ছিল যে একটা সেকুলার, অ্যাবসলিউটলি একটা সেকুলার দৃষ্টিভঙ্গি, সেটা অনেক জায়গাতে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এর ফলে কি হয়, গণতন্ত্র বিপন্ন হয়। এবং মনে রাখা দরকার এটা কেন বিপন্ন হয়। তার প্রথম কারণ হচ্ছে পোলারাইজেশন হলে যে কোনো দেশের গণতন্ত্র বিঘ্নিত হতে বাধ্য। পোলারাইজেশন, হোয়াট ইজ মেন্ট বাই পোলারাইজেশন? আমাদের দেশে বিভিন্ন পোলারাইজেশন। আগে ছিল একটা জাতপাত, তাও মেনে নিয়েছিলাম, ঠিক আছে জাতপাতও আছে তবুও সব জায়গায়, কিন্তু এরকম দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হতো না, প্রাদেশিক দাঙ্গা এরকম ছিল না। আমাদের সম্প্রদায়গতভাবে, গোষ্ঠীগতভাবে খ্রিস্টান এবং মুসলিম আমি যদি করে দিতে পারি, আমরা যদি সমস্ত সময় একটা এই ধরনের এটাকে তৈরি করতে পারি যাকে বলা হয় ভাইবস, তাহলে আমার ভোটটা সংগঠিত হয়। এটা তো মাথায় আছে বিজেপি সমস্ত সময়, প্রথম দিন থেকে। যার জন্যে সাধারণ মানুষের মধ্যে ক্রমাগত একই কথা বলে 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 গোয়েবলসের মতো
মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস, এমন একটা প্রতীতি জন্মে যায় যে না এটাই তাহলে ঠিক, অন্য পথটা ঠিক নয়। এই যে গণতন্ত্রের কি হয়, এইটাই হয়, কারণ সে তো জানে আর তো প্রশ্ন করতে পারবো না। ঠিক 1984 এইটাই আছে, প্রশ্ন করতে তো পারবো না। ফাঁসির লাইনে দাঁড়াতে বলেছে, মৃত্যুর লাইনে, অতএব আমিও দাঁড়িয়ে পড়লাম। শেষের দিন বলা হলো তোমার তো কাজ শেষ, এবার দাও দাঁড়িয়ে পড়ো, মানে পরপর যাবে, তুমিও যাবে, তোমাকেও যেতে হবে, তো আমিও দাঁড়িয়ে পড়ব। এইটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের আমাদের। হ্যাঁ, এর পরবর্তীকালে যে আরেকটি সংস্থা যেটা যার উপর নির্ভর করে থাকে গণতন্ত্র, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকা একেবারে প্রকাশ্যে এসে গেল মহারাষ্ট্র নির্বাচনের ফল প্রকাশের পরে। এই বিষয়টিকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। দেখো, মহারাষ্ট্রের নির্বাচনের পর একটি গ্রাম আমরা দেখেছি, আমরা যেখানে জানি সেখানে জিতেছে, কিন্তু ন্যাশনাল মানে শরদ পাওয়ারের দলের লোকের জিতেছেন, তিনি জিতেছেন সেই বিধানসভায়, কিন্তু তার সন্দেহ হয়েছে ওই গ্রামে তিনি অনেক বেশি ভোট পেতেন। গ্রামবাসীদের সন্দেহ হয়েছে, গ্রামবাসীদের সন্দেহ হয়েছে, এবং তার সন্দেহকে প্রতীতি পেয়েছে, কেননা গ্রামবাসীরা বলেছেন হ্যাঁ আমরা সবাই ভোট দিয়েছি, কেন আপনি কম পেবেন, কি করে কম পাবেন, আপনি এত জনপ্রিয় কেন কম পাবেন। সেই জন্য তারা নিজেরা একটা ব্যালট পেপারে ভোট করতে চাইছিলেন, নিজেরা দেখতে চাইছিলেন যে কত ভোট পড়ে। সঙ্গে সঙ্গে সেই গ্রামে কারফিউ করে দেওয়া, যাতে কোনো রকমে কেউ না করে। পুলিশ চলে গেল, প্রচুর পুলিশ মোতায়েন হলো। স্বভাবতই পুলিশ চলে গেলে, যেখানে একজন জিতেছে তাদেরই দলের লোক, সেই বিধানসভায় কে আর ঝামেলা করতে যায়, ঝামেলা করলাম না। কিন্তু কি হলো, খুব সাধারণ মনে হবে আপাত দৃষ্টিতে, কিন্তু এই ঘটনার সুদূর প্রসারী একটা প্রভাব আছে। আমি একটা গ্রামে যদি এত ভয় পাই যে কি, তারা জানতে চাইছে আমাদের ভোটগুলো গেল কোথায়, আমরা ভোট দিলাম তো কোথায় চলে গেল, কারা জানতে চাইছেন, গ্রামবাসীরা নিজেরাই। এই তো গণতন্ত্র, এর চেয়ে বড় গণতন্ত্র কি হতে পারে? কিন্তু সেটা হতে দেওয়া হলো না। কেন হতে দেওয়া হলো? কারণ ইলেকশন কমিশন বলেছে, কারণ এটার পেছনে কারণ যেহেতু আইনগত অনেক বাধা আছে। কিসের বাধা আছে? গ্রামের লোকেরা নিজেরা ইচ্ছে করে যদি কোনো সভা করে, সম্মেলন করে, যদি ভোট যদি নিজেরা কোনো একটা যাকে বলা হয় আমরা একটা কোনো একটা মঞ্চ করে একটা অনুষ্ঠান করব, ক্লাবের ভোট হয়, তাই। কিন্তু করতে একটা গ্রাম, সামান্য একটা গ্রাম, কারণ যেটা আনঅফিশিয়াল, যাতে যার উপর নির্ভর করছে না কোনো সরকারি ইয়ে। কিন্তু কেন? কারণ আমি আবার বলছি, এটাও সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে বারবার। এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে বারবার যে প্রশ্ন উঠছে যে এই মেশিনে হ্যাক করা সম্ভব, হ্যাক যে করা সম্ভব সবাই আমরা জানি। টেকনিক্যালি, যেটা বলছিলাম খানিক আগে, টেকনোলজিক্যালি কোন জায়গায় এমন নেই যেখানে কিছু সিক্রেট রাখা যায়। কারণ টেকনোলজি ডাজ নট বিলিভ ইন সিক্রেসি, বিশ্বাসই করে না টেকনোলজি। টেকনোলজি সব জিনিস জানতে, সমস্ত জানিয়ে দেবে, এই স্পেশালি ডিজিটাইজেশন, সব জিনিস। তো সেখানে একটা মোবাইলে কি কথা হচ্ছে সেটা লোকে জানতে পারছে, একটা হোয়াটসঅ্যাপে কি কথা হচ্ছে জানতে পারছে, একটা ইভিএম এ কি মেশিন কে ভোট দিল জানতে পারবে, জানা যায় না, এটা হতেই পারে। কাজেই কিন্তু সরকার সেটা মানল না, কাজেই সুপ্রিম কোর্টেও সেটা বাতিল হয়ে গেল, খারিজ হয়ে গেল। ব্যালটের যে জিনিসটা চাইছিল সকলে, আনুষ্ঠানিকভাবে না হলেও কয়েকটা জায়গায় যদি ব্যালটে ভোট করা হতো, বা ভিভিপ্যাট গোনার নির্দেশ 100% ভিভিপ্যাটের দাবিও যদি হতো, এর কোনোটাই করা হলো না। কাজেই এটা বলতে পারি আমরা শেষের খুবই দুশ্চিন্তার কথা। গণতন্ত্রের পক্ষে, ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুব আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যদি এক্ষুনি এটা রোধ করা না হয় তাহলে ভবিষ্যতে খুব অমঙ্গলের আশঙ্কা আছে। অত্যন্ত একটা ছোট ঘটনা কথা উল্লেখ করি, সেটা হচ্ছে যে পুনেতে খুব নামী সমাজকর্মী, প্রায় 95 বছরের কাছাকাছি বয়স, ডক্টর বাবা আডাও, যিনি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি কিছুদিন আগেও তার তিস্তা শীতলবাড়ির সঙ্গে তার একটা সাক্ষাৎকার বেশ কয়েক বছর আগে দেখছিলাম। তো তার দীর্ঘ ইতিহাস আছে। বাবা আডাও, ডক্টর বাবা আডাও, যিনি পুনেতে প্রথমে অনশন, তারপরে এখন অবস্থান বিক্ষোভে যিনি রয়েছেন। হ্যাঁ,
এবং তার মূল অভিযোগটি হচ্ছে ঠিক এইটাই, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, যে ভারতীয় গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন কমিশনের যে ভূমিকা মহারাষ্ট্রের নির্বাচনে যেটা দেখা গেল, সেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটাকে বিরুদ্ধে তার সমস্ত রকম প্রতিবাদ। এবং সেই প্রতিবাদে সবাই সাধারণ মানুষের একটা বড় অংশ তো গেছেনই, বিরোধী পক্ষও গেছেন, কংগ্রেসও সাপোর্ট করেছেন, উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার তারাও সেখানে গেছেন। কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে অজিত পাওয়ার সেখানে চলে গেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে অবস্থান তুলে নেওয়ার। তো এটা কি আবার একটা বড় নাগরিক আন্দোলন জন্ম নিতে যাচ্ছে, যেরকম আমরা একটা সময় দেখেছিলাম যে ইউপিএর আমলে মনমোহন সিং এর সরকারের বিরুদ্ধে আন্না হাজারের একটা আন্দোলন জন্ম নিয়েছিল, এবং তারপরে সেটা পরবর্তীকালে যদিও বিজেপি এবং অন্য রাজনৈতিক দল তারা তার থেকে অনেক সুবিধা পায় বলে মনে করা হয়। তো এরকম কি আবার একটা বড় আন্দোলন, একটা বিক্ষোভ সারা ভারতের জন্ম নিতে চলেছে? এই যে আপনি যে গণতন্ত্র এবং স্বাধীন সংস্থাগুলোর এর কথা বললেন, যে বেঁকিয়ে যাওয়ার কথা বললেন, এই যে তুমি যেটা বলছো আমি জানি, তুমি যেটা বলছো মুশকিল হচ্ছে এখন একটাই, নাগরিক আন্দোলন হলেই যে সেটা ভোটে রূপান্তরিত হবে, নাম্বার ওয়ান, সেটা হয় না, বহু সময় হয় না। দ্বিতীয়ত হচ্ছে এই যে বিপক্ষে বা বিপরীত যে রাজনীতি, প্রতিপক্ষ যে রাজনীতি, বিরোধী দলের যে রাজনীতি, তারা নির্বাচনের সময়ে যদি এই যেটা এই একটি গ্রামে আমরা দেখলাম, এইটা যদি বেশ কিছু এলাকায় বিধানসভায় যদি এই ধরনের প্রতিবাদ না হয়, নির্বাচনের সময় যদি না হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কোনো জিনিসটা দাঁড়ায় না, এটা আমি জানি। তবে যেহেতু বিজেপির অত্যন্ত শক্তিশালী সংগঠন, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে এটাকে কি করে বন্ধ করে দেওয়া যায়। বন্ধ করার জন্য যা যা তাদের ক্ষমতা সেটা তারা প্রয়োগ করবে এবং তা অপপ্রয়োগ করবে, যেমন সিএ এর ক্ষেত্রে হয়েছে, আমরা জানি, সমস্ত ক্ষেত্রে আমরা দেখে যাচ্ছি। এখনই যে খুব যে নাগরিক আন্দোলন হলেই যে কালকের দিনে তার ফল পাবো তা আমরা মনে করছি না। কারণ বিজেপিকেও যদি বলতে গেলে বিজেপির মতন এই সাংগঠনিক ভাবে শক্তিশালী একটা দলকে, যার পেছনে আরএসএস আছে, তাকে যদি সত্যি তার পথ রুদ্ধ করতে হয়, তাহলে এদেরও বিরোধীদেরও একটা স্ট্র্যাটেজি নিতে হবে যে কোন কোন জায়গায় তারা একসঙ্গে চলবে। এটা যদি না দিতে পারে তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? কারণ বিজেপি সেটা ভেঙে দেবে, ভেঙে দেওয়ার পথ তাদের হাতে আছে, টাকা আছে, ক্ষমতা আছে, এবং তারা প্রয়োগ করবে, এটুকু আমি জানি। নাগরিক আন্দোলন হলেই সেটা হবে তা কিন্তু হবে না এই মুহূর্তে, এটা আমি বলতে পারছি না। এবং একই সঙ্গে এটাও ঠিক যে এই নাগরিক আন্দোলনটা যদি বাড়তে থাকে, ইলেকশন কমিশন শুধু কিন্তু ব্যাপার নয়, নির্বাচন কমিশনও কিন্তু সরকারের দ্বারাই পরিচালিত হয় বলেই আমরা দেখে থাকছি, আমরা দেখছি সেটাই। নির্বাচন কমিশন খুব সিদ্ধারাও উঁচিয়ে নিজের মতন করে নির্বাচন করাবে, এই কথাটা ভাবাটাও খুব আমাদের পক্ষে মুশকিল। আমরা এটা খুব একটা আমরা জানি না এটা তারা পারবে কিনা। ভবিষ্যতে যদি কেউ আসেন, তিনি যদি পারেন তাহলে হতে পারে। এই জন্য এই মুহূর্তে আমি যে খুব আবার বলছি, যতই হয়ে যাক নাগরিক আন্দোলন, তবে এই ধরনের নাগরিক আন্দোলন যেটা বলছো, এটা ভীষণ রকমের অপরিহার্য হয়ে পড়েছে, এটা আমি মানি, হয়ে পড়েছে। কারণ মানুষের মধ্যে যে রকমের যারা বুঝছেন ব্যাপারটা, তাদের অন্তত এই যে গলাটা যদি না বেরোয়, তারা যদি কিছু না বলতে পারেন, মঞ্চ না পান, তাহলে এটা ক্রমে আরো ক্ষতি হয়ে যাবে। কাজে এই ধরনের নাগরিক আন্দোলন বিভিন্ন জায়গায় যদি হয়, তবেই খুব তার লাভ আমরা পাবো। বিভিন্ন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে পিছনে দাঁড়াতে হবে, তবেই কিছু লাভ হবে, এটুকু আমি মনে করি। ধন্যবাদ গৌতম দা, একটা চমৎকার একটি আলোচনা আজকে আমাদের উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই যারা এই অনুষ্ঠানটি পুরো শুনলেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা জানাবেন, এবং গৌতম দার সঙ্গে যদি আপনারা সহমত নাও হন, তাহলেও অবশ্যই আপনারা কিন্তু আপনাদের কিন্তু মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন, তাদের সবাইকে নমস্কার।